তিনি একটি ধারণা দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে এবছর ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজন সরকার করবে। এটা হলো যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ৬ তারিখ। যে বাংলাদেশে আসলে কি হচ্ছে, আমাদের সেই গর্বের, সম্মানের সমন্বয়করা বা সমন্বয়ক পরিচয় এখন কি হচ্ছে। যে কোম্পানিটি লোয়েস্ট পেয়েছে তার হয়ে সমন্বয়ক পরিচয়ে ৪-৫ জন তার অফিসে গতকাল গিয়েছিলেন। গিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন, ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে, ওই ভদ্রলোককে দিতে হবে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা জানেন ৫ই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাধারণ মানুষের ভেতর থেকে শুরু করে রাজনৈতিকবিদদের ভেতর কিন্তু একটি বিষয় নিয়ে খুব সমালোচনা হচ্ছিল। অনেক রাজনৈতিকবিদ, অনেক রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন রকমভাবে মতামত দিচ্ছিলেন যে আসলে জাতীয় নির্বাচন মূলত হবে কবে। এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ভেতর যেরকম প্রশ্ন ছিল, ঠিক একই রকম প্রশ্ন কিন্তু বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিকবিদের কিন্তু একই প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্নটির অবসান ঘটিয়ে ২ দিন আগে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। সেখান থেকে দেখা করে আসার পরে কিন্তু বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন রকম মন্তব্য করছেন। অনেকেই বলছেন ডিসেম্বর মাসেই নির্বাচন শুরু হবে, আবার অনেকেই বলছেন যে ডিসেম্বর মাসের ৬ তারিখেই নির্বাচন হবে। এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গের অনেক সমালোচনা হচ্ছে এবং আলোচনা হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলেছেন গোলাম মাওলা রনি। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে নির্বাচনটি কবে হতে পারে এবং কবে নাগাদ হতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে সরাসরি আরো বিস্তারিত জানবো। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের সকল আপডেট পেতে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটি আশ্বাস দিয়েছেন। বিএনপির যারা নেতা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাদেরকে তিনি এই কথা বলেছেন। আর একই কথা জাপানের একটি সংবাদ মাধ্যম এনএসকে টেলিভিশন, সেটির সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি একটি ধারণা দিয়েছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে এবছর ডিসেম্বর মাসে নির্বাচনের আয়োজন সরকার করবে। এই গেল একটা খবর। দ্বিতীয় আরেকটি খবর, এটি কি নির্বাচন কমিশন থেকে এসেছে না অন্য জায়গা থেকে এসেছে আমি বলতে পারবো না। খবরটা হলো যে ডিসেম্বর মাসে নির্বাচন হবে এবং তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ৬ তারিখ। এখন ধরুন ডিসেম্বর মাসের ৬ তারিখে নির্বাচন হবে। নির্বাচনের ১ মাস বা ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করার পর প্রস্তুতি শুরু হবে, রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে। তাহলে আমাদের হাতে সময় আছে, অর্থাৎ যদি এটা ফেব্রুয়ারি মাস ধরেন, মার্চ মাসটি পুরোটা যাবে পবিত্র মাহে রামাদান উপলক্ষে, সবাই ব্যস্ত থাকবে। তো মার্চের পরে ২.৫ মাস পরে, অর্থাৎ এপ্রিল মে জুন, জুন মাসে আবার মানে ঈদুল আজহা এবং বর্ষাকাল। জুলাই থেকে বা আগস্ট থেকে মূলত নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। এর আগ পর্যন্ত আসলে অর্থনৈতিক, সামাজিক, পারিপার্শ্বিক কোনো অবস্থাতেই নির্বাচনের উপযুক্ত নয় এবং এই সময়টিতে আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে, দৈনন্দিন কর্মকাণ্ড করতে করতে আর প্রতিদিন নিত্য নতুন সমস্যা উদ্ভব এবং সেগুলো সমাধান করতে করতেই আমাদের জীবনের যে ঘানি, সেই ঘানির ক্যাচর ক্যাচর, ঘ্যাস ঘ্যাস শুরু হয়ে যাবে। এটা হলো বাস্তবতা। ফলে সত্যিকার অর্থে জুলাই মাসে আমরা নির্বাচন করার মতো শক্তি পাবো কি পাবো না, থাকবে কি থাকবে না, এটি আমি এখানে আলোচনা করব না। ধরে নিলাম যে সব কিছু সুন্দর গতিতে এগুচ্ছে নির্বাচনের দিকে এবং জুলাই মাসের পর থেকে সরকার কোমরে গামছা বেঁধে নির্বাচন করার জন্য, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়টিতে তারা সর্বশক্তি নিয়োগ করলো। যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে এটা হতে পারে এবং চমৎকার একটি নির্বাচন তৈরি হতে পারে, পরিবেশ তৈরি হতে পারে এবং নির্বাচন হয়ে যেতে পারে। কিন্তু
বাস্তবে সেই ঘটনাগুলো ঘটবে কি না তার কিছু নমুনা আমি আপনাকে এখন বলছি। প্রথমত হলো, এখন যে রাজনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, সারা দেশে যে মব চলছে, এই পুরো জিনিসটি নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে বা নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার সাথে সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে। অর্থাৎ জুলাই মাস থেকে পুরোটা উল্টে যাবে এবং সব কিছু চাবি কাঠি বিএনপিমুখী হয়ে যাবে। এবং আরও আশ্চর্য বিষয় হলো, বিএনপির এই যে ক্ষমতা, এই ক্ষমতা না থাকবে লন্ডনে, না থাকবে বিএনপির চেয়ারপারসনের যে অফিস গুলশানে, সেখানে না থাকবে রিজভী সাহেবের যে অফিস বিএনপির পল্টন অফিস সেখানে। আপনাদের মনে আছে যে 2018 সনে যখন 2-3টে করে নির্বাচনে মনোনয়ন দেওয়া হলো এবং সেটা ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছিল। বিএনপি অফিসে প্রতিদিনই মারামারি কাটাকাটি হতো। তারপরে অনেক বড় বড় নেতা যারা এই মনোনয়নের সঙ্গে জড়িত ছিলেন, যারা জনাব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন মাত্র, তারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আর একেবারে সেই 3জন প্রার্থীর মধ্যে সর্বশেষ একজন প্রার্থীর যাকে বলা হয় মনোনয়ন নিশ্চিত হওয়া অবধি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কেউ করতে পারেনি। পরবর্তীতে যখন শুরু হলো, যেমন 2018 সনে আমি একজন প্রার্থী ছিলাম, তো 2018 সনের যে নির্বাচন হলো সেই 30শে ডিসেম্বর রাতে। আর এই নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী হিসেবে, আমি যে প্রার্থী, সর্বশেষ আমি আসলে মাঠে নিজের অবস্থানটা পোক্ত করতে পেরেছিলাম ডিসেম্বর মাসের 12 বা 13 তারিখে। কিন্তু আমি কার্যক্রম চালাতে পেরেছিলাম মাত্র 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন। এরপরেই সরকার সারা বাংলাদেশে ম্যাটিকুলাসলি সমস্ত বিএনপি প্রার্থীর সঙ্গে যে আচরণ করেছে, সবাইকে যেভাবে গৃহবন্দী করে ফেলেছে, সব জায়গাতে যেভাবে পুলিশি নির্যাতন চলেছে, মামলা মোকদ্দমা হামলা, এবং এখন যেভাবে মব চলছে, এইভাবে সরকারি মদদে মব চলেছে, নিজেরা বোমাবাজি করেছে, নিজেরা অফিস ভেঙেছে, তারপরে শেষে আবার বিএনপির প্রার্থী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে গৃহহারা করেছে। এবং এই কাজটি 16ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে 4 দিনের মধ্যে সারা বাংলাদেশে একই ঘটনাগুলো ঘটেছে। এরপরে মানে 20 ডিসেম্বরের পরে অন্তত বাংলাদেশে যারা 20-25 জন প্রার্থী তখনও নিজেদের শক্তিমত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন। তো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত, মানে 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে বা 4 জনকে দেওয়া হয়েছে, 3 জনকে উইথড্র করতে বলা হয়েছে বা 2 জনকে উইথড্র করতে বলা হয়েছে, আর যে রয়ে গেছে তার বিরুদ্ধে বাকি 2 জন অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, টাকা দিয়ে তারা আওয়ামী লীগের লোকদেরকে এমনভাবে লিলিয়ে দিয়েছে যে ওই লোকগুলোর জীবনে রীতিমতো রোজ কেয়ামতের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল 2018 সালে। তো খালি সব ব্যাপারে যে সরকার বা বিএনপি বা আওয়ামী লীগকে দায়ী করা যাবে তা নয়, বাস্তব অবস্থা আগে বুঝে ব্যবস্থা নিতে হবে। এখন 2018 সনে বিএনপির যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখন অবস্থা আরও নাজুক। এর কারণ হলো, বিএনপির ওই সময়টিতে নেতাকর্মী যারা ছিল প্রান্তিক পর্যায়ে, তারা সবাই ছিল অভাবী, আওয়ামী লীগের লোকদের দ্বারা বিতাড়িত, নির্যাতিত, এবং তাদের কোনো নৈতিক শক্তি ছিল না এবং তাদের মাসেল পাওয়ার ছিল না। কিন্তু গত 6 মাসে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় সবগুলো অঞ্চল, এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে। জামাত এখানে কাগজে কলমে আছে ঢাকা শহরে। তারপর প্রশাসনের ছত্রছায়ায় সমন্বয়করা বা ছাত্ররা তারা দলবদ্ধ হয়ে এই ঢাকার কাছাকাছি যে কর্মকাণ্ডগুলো করছে, এটি মবের জন্য ওকে আছে, বা এটি যাকে বলা হয় হঠাৎ করে সরকারকে সহযোগিতা করার জন্য কোনো একটা ঘটনা সাজেস গেল বা অমুকে গেল, এটা মিডিয়ায় আসে। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচনের মাঠে এটি বিএনপির একটা উপজেলা না, ইউনিয়ন নির্বাচনের যে হিট, এটি সহ্য করার ক্ষমতা এখন জামাতের বা অন্য দলের নেই। এটি হলো বাস্তবতা। তো যখন
নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পুরো ক্ষমতাটা বাংলাদেশের ৩০০ নির্বাচনী আসনে বিভক্ত হয়ে যাবে। এবং এখানে বলে রাখা ভালো যে সংস্কার কমিশন যেটা বলেছে ৪০০ আসন ইত্যাদি 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 এসব কোনো কিছুই হবে না। এই ৩০০ আসনই নির্বাচন ধরেন হলো। এইভাবে আমরা ধরে নিলাম ৩০০টি সংসদীয় আসন। কিন্তু এখানে যে সমস্যাটা হবে ৩০০টি সংসদীয় আসনে বিএনপির গড়ে ৫ জন করে প্রার্থী। একজন দলীয় মনোনয়ন পাবেন, বাকি ৪ জন স্বতন্ত্র প্রার্থী হবে। এবং এই স্বতন্ত্র প্রার্থীদেরকে কোনো অবস্থাতেই বিএনপির হাইকমান্ড নির্বাচন থেকে বন্ধ রাখতে পারবেন না বা নির্বাচন থেকে নিবৃত্ত করতে পারবেন না। তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ওখানে জামাতের লোক থাকলে জামাতের লোক, তারপরে আওয়ামী লীগের লোক থাকলে আওয়ামী লীগের লোক, পুলিশ যদি ওখানে শক্তিশালী হয় পুলিশের লোক, আর্মির যদি ওখানে লোকজন থাকে তাদেরকে কবজা করে নিজেরা নিজেদের মধ্যে এরকম একটা অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কলহ, বিবাদ শুরু করবে যে ধানের শীষ বনাম ধানের শীষ। অর্থাৎ ২০২৪ সনে আমরা আমি দামি স্বামী, অর্থাৎ নরেন্দ্র মোদীর মনোনয়ন, শেখ হাসিনার মনোনয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন এবং স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থী, এরকম 4 ধরনের প্রার্থী ছিল। তো আপনি জানেন যে যে কোনো মন্দ কাজ এটা সুদে আসলে বাড়তে থাকে, ভালো কাজ কমতে থাকে, সুদে আসলে বাড়তে থাকে। তো ২০২৪ সনের যে নির্বাচনের প্রেক্ষাপট তার চাইতো এই যে ২০২৫ সনের যে নির্বাচন, তো ২০২৫ সনের সেই নির্বাচনটি আরও মারাত্মক এবং আরও অব্যবস্থায় পরিপূর্ণ এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে জনগণের জন্য। প্রিয় দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। প্রিয় দর্শক, আরেকটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। জিল্লুর রহমান তার ইউটিউব চ্যানেলে একটি বিষয়ে কথা বলতে গিয়ে সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজির অভিযোগ তুলেছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব আমরা। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিওতে চলে যাব আমরা। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আমি বেশ কিছুদিন ধরেই বলছি, ইতিমধ্যেই বাইরে থেকেও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। আমাদের সেই গর্বের, সম্মানের সমন্বয়করা বা সমন্বয়ক পরিচয় এখন কি হচ্ছে। আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, অত্যন্ত উপরের লেভেলের একজন কর্মকর্তা, জাস্ট কষ্টের কথা, দুঃখের কথা জানাতে। তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে, 5টা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে, ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে 5টি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না। যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয়ক পরিচয়ে 4-5 জন তার অফিসে গতকাল গিয়েছিলেন। গিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন, ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে, ওই ভদ্রলোককে দিতে হবে। সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি, ইভ্যালুয়েশন কমিটির আমি মেম্বার নই, দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং ইতিমধ্যেই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে, যেহেতু কেউ কোয়ালিফাই করেনি, নতুন করে টেন্ডার হবে, এখানে তার কিছু করবার নেই। সমন্বয়করা মানতে নারাজ, তাদের দাবি, তারা আন্দোলন করেছে, অভ্যুত্থান করেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। কাজেই এই শেখ হাসিনার আমলে লেসপেন্সার বা শেখ হাসিনার লেসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন। এবং আমি জানি ওই কর্মকর্তার রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি, সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালেই কোনো আমলেই না পারিবারিকভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে, 15 বছর আমরা বিদায় করেছি, 15 বছর কিছুই আমরা রাখবো না, আমরা যা বলবো তাই করতে হবে। উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সী, তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন। তারা নারাজ, তারা তার কথা শুনতে রাজি নন, যাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন। এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন, তারা তাদের মধ্যে মূল যিনি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই পরিচয় তিনি দিয়েছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয়, এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক। আগে তুমি যখন ছাত্র ছিলে বা শেখ হাসিনা আমলে তুমি কি করতে। কথায় কথায় সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয়ক বললেন যে তিনি ছাত্রলীগ করতেন। ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা একটি সাহস নিয়েই বললেন
তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছো। পরিবর্তনটা কি হলো? কোনো কথা শুনতে নারাজ, তাদেরকে কাজ দিতেই হবে। এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাকবিতণ্ডার পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভ নেই, এদেরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। সেখান থেকে বেরিয়ে গিয়ে পরে তার ঘনিষ্ঠজনদের হুমকি দেওয়া হচ্ছে, তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সমন্বয়করা ফোন দিয়েছেন। তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার এখন আমার কাছেও আছে, অন্তত যিনি যোগাযোগ করে প্রধান ব্যক্তি হিসেবে, দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন। ওই সরকারি কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন। উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে, ওদের কথায় সায় না দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা, সেখান থেকে তাকে রক্ষা করবে কে? এবং আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই আরেকটা জায়গায়, আরেকটা টেন্ডার প্রক্রিয়াতে, সেখানে এই সমন্বয়ক নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে। সেখানেও যেহেতু তারা কোয়ালিফাই করে না, তাদেরকে দেওয়া সম্ভব নয়, তখন সমন্বয়করা তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে, বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে ট্যাগ করে দিতে হবে। এটা একটা উদাহরণ আমি বললাম, এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে। যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন, হয়তো সাহস করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থার কোনো বদল হয়েছে কিনা। ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন, তেল দিতেন, কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না, দিতে পারলে ভালো হতো, কিন্তু তারপরে অনেকে দিয়েছেন, তাদেরকে আমরা গালমন্দ করি, সেটাও স্বাভাবিক, অনেকে সেটা পাবারও যোগ্য। কিন্তু কতক্ষণ? যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে, তার জন্য কতক্ষণ সম্ভব? তারপরে আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই। এই যে কথায় কথায় এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর, আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে? আপনাদের স্মরণ থাকবার কথা, 2007-8 কথা বলতে গিয়ে টেনে মুন্নী সাহার সঙ্গে আলোচনার সময় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছিলেন যে 2007-8 তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফিট করা রিপোর্ট করতেন, ছাপতেন, যেটা একমাত্র বাংলাদেশে নিউজ সম্পাদক নুরুল কবির ছাপেননি। মাহফুজ আনামের কথা আমার নয়। এবং সে কথা বলে এই সরল স্বীকারোক্তি করতে গিয়েও তিনি বিপদে পড়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে সারা দেশে, তাকে সারা দেশে ছুটোছুটি করতে হয়েছে, ভোগান্তি পোহাতে হয়েছে। এখনো সেই অবস্থা আছে। এই যে বিভিন্ন সংস্থা, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা খুশি তা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, তদন্তের প্রক্রিয়ার মধ্যে বা যখন যে পর্যায়ে তদন্ত আছে সেখানে হয়তো সেটা মনে হচ্ছে যে তিনি দোষী, কিন্তু একজনকে আদালতে চূড়ান্তভাবে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রায়াল করা যায় কিনা সেটা খতিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত, কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে। অনেকে আমাকে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, আমি সেটা বলতে চাই না, আমার সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই, কিন্তু করিডোরে এই আওয়াজ আছে, এই আলোচনা আছে, এবং যে কেউ শুনতে চাইলে, জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্য না। আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন। এবং সরকারে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বিশেষ করে সমন্বয়কদের মূল নেতৃত্বে যারা আছেন, তাদেরও কাউকে নিয়ে কথা আছে, কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন, কেননা তারা রাজনীতি করতে চাইছেন। এবং আমি আরও বিশেষ করে অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরও বিশেষ করে বলে প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে সজাগ, সতর্ক এবং ব্যবস্থা নিতে অনুরোধ করব। এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে। নাগরিক জীবনে কোনো স্বস্তি নেই, কোনো মানুষ স্বস্তিতে নেই, শান্তিতে নেই, কেবলমাত্র যারা এইসব চাঁদাবাজি, এইসব দুর্বৃত্ত পরায়ণতার সঙ্গে যুক্ত তারা ছাড়া। দেশের ছিনতাই, রাহাজানি, ডাকাতি বাড়তে শুরু করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, ওয়ার্ল্ড ব্যাংক নিঃসন্দেহে তাদের সহযোগিতা আমাদের অনেক কাজে দিয়েছে এবং তাদের সহযোগিতা আমাদের দরকারও। কিন্তু কোন পরিস্থিতিতে কোন সহযোগিতা আমি নিব, কোন প্রেসক্রিপশন আমি মানব, সেটা কিন্তু আমাকে, আমার সরকারকে, আমার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বুঝতে হবে। সো IMF-এর প্রেসক্রিপশনে নেওয়া সংকুচনমূলক মুদ্রানীতি, ব্যবসা, বিনিয়োগ এবং বেসরকারি খাতে
ঋণ প্রবাহে যে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একদমই কাজে আসেনি। এটা এখন দিবালোকের মতো সত্য। এবং ওই সংস্থাটির প্রেসক্রিপশনে রাজস্ব বাড়াতে জরুরি বেশ কিছু আরোপ করা হয়েছে, বেশ কিছু খাতে ভ্যাট আরোপ করেছে আমরা জানি। পরে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সেটা বাতিলও করা হয়েছে। তাতে রাজস্ব না বাড়লেও এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা নাবিশ্বাস জনগণের উপর আরও চেপে বসছে। বর্তমান সরকার 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু গ্যাসের আমদানি, সরবরাহ সংকট, বকেয়া ভর্তুকি, ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখিনি। এখন সারা দেশে গ্রেপ্তার করা হচ্ছে ছোট 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 চুনোপুটি রাঘব বলদের খবর নেই। যারা প্রকৃত অপরাধী, যারা কমান্ডে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের কোনো খবর নেই। তারা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা পালিয়ে যেতে দেয়া হয়েছে। সো আমরা যেটা দেখছি যে বর্তমান সরকার প্র্যাকটিক্যালি এবং তাদের সঙ্গে থাকা পারিষদবর্গ, লোকবল বিগত সরকারের পথে হাঁটছে। তারা যা করেছে সেই একই রকমের কাজ করছে। কিন্তু আমাদের অনুরোধ থাকবে সেই সরকারের পথে না হেঁটে, তাদের দেখানো পথে না হেঁটে আরও বিপর্যয়কর অবস্থার মধ্যে যেন আমরা না পড়ি, সেই ব্যবস্থা নেওয়া, সেই উদ্যোগ নেওয়া। সো ছাত্র জনতার নেতৃত্ব অভ্যুত্থানের অংশ নেওয়া দলগুলো এবং সরকার জাতীয় ঐক্যমতের কথা বললেও আমরা দেখছি যে কোনো স্থিতিশীলতা এখনো আসেনি। সারা দেশে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, ক্ষমতার পট পরিবর্তনের পর শীর্ষ সন্ত্রাসী সহ নানা রকম অপরাধের যোগ ব্যক্তিদের জামিনে মুক্ত দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কারাগার থেকে বেরিয়ে তারা আবারও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। চাঁদাবাজি, দখল, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে। রপ্তানি এবং রেমিটেন্স বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ স্বস্তি দিল। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বাজেট বাস্তবায়ন, রাজস্ব আদায়, বেসরকারি